স্নেহের 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে মোট তোমাদের 50 নম্বর, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রয়োল্লাস, পথের দাবি। আর ব্যাকরণ থেকে থাকবে সমাস এবং প্রতিবেদন। আর কোনই তোমাদের 30 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তাও কয়েক দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল রূপোর পাত, সোনার বল, সোনার রং, ব্রোঞ্জের বোল। উত্তর হবে সোনার বোল। পরের প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন পায়েস, পরমান্ন, ফল না জল? উত্তর হবে জল। প্রশ্নটির পেন্টিং মিস্টেক আছে, সোনার বল রয়েছে, ওটা সোনার বোল হবে, তোমরা কিন্তু অবশ্যই ঠিক করে নেবে। পর হচ্ছে, রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করিয়েছিলেন ফুলচন্দনে, কপালে তিলক দিয়ে, গঙ্গার জলে, মন্ত্র দিয়ে। উত্তর হবে গঙ্গার জলে। প্রশ্ন, কনক আসন ত্যাজ্যী বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন রাবণ, ইন্দ্রজিৎ, বীরবাহু, বিভীষণ। উত্তর হবে ইন্দ্রজিৎ। প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে কেমনভাবে? সাইক্লোনের মতো, কালবৈশাখী ঝড়ের মতো, আগ্নেয়গিরির মতো, ধূমকেতুর মতো। উত্তর হবে কালবৈশাখী ঝড়ের মতো। প্রশ্ন, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? নগরবাসীদের, মুমুর্ষুদের, বধূদের, বালিকাদের। উত্তর হবে বধূদের। প্রশ্ন, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল উত্তরবর্মায়, রেঙ্গুনে, ভামৈ, মেঘালয়। উত্তর হবে রেঙ্গুনে। সমাস কথার অর্থ, শব্দ গঠন, সংক্ষেপ, বিস্তারিত না মিলন? উত্তর হবে সংক্ষেপ। পড়েছি, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হল উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, নিত্য সমাস। উত্তর হবে রূপক কর্মধারায়। লেখক লেখেন নিররেখ পদটি হল সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজকরণ, উপবাক্যই কর্তা। উত্তর হবে সমধাতুজ কর্তা। পড়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 11 = 11। প্রথম, জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। কোন বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন? এক পাগল সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখ বিলাসে মগ্ন, এই জন্যই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। বধূরা প্রদীপ তুলে ধর। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব আসছেন, তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। গিরিশ মহাপাত্রের হাতে কী ছিল? গিরিশ মহাপাত্রের হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল। দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্ব এই মনোবেদনা? প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বার করে দেয়, আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের প্রতিবাদ করে না। এই কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা। পড়েছে, কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? বাইজির সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল।
কাঁপিল লঙ্কা, কী কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? মেঘনাদ প্রমোদ উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন, কিন্তু ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের ছিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হল। মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন? মহাকাল শিবের চোখে যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য ছিল? সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য ছিল। অনুসর্গ কাকে বলে? উত্তর লিখবে, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলে। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে, যেমন কথামৃত, কথারূপ অমৃত। বহুব্রী কথার সাধারণ অর্থ কী? ব্রীহি শব্দের অর্থ ধান, আর বহুব্রী অর্থে বহু ধান আছে যার, অর্থাৎ ধনী ব্যক্তি। ওলকপি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। মানে যে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 7টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 3। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিস কে কীভাবে পেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা বা আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। চেঞ্জ করে লিখবে, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলামের প্রয়োলাস কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত। জড়তাগ্রস্ত স্থবির সমাজকে পাল্টাতে কবি ধ্বংসরূপী শিবকে আহ্বান করেছেন। এই প্রসঙ্গে উদ্ধৃতির অবতারণা। কালবৈশাখী ধ্বংসের প্রতীক। যা কিছু জরাজীর্ণ পুরাতন জঙ্গলস্বরূপ তা কালবৈশাখীর ঝড়ে উড়ে যায়, তারপর নতুনের আগমন ঘটে। কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তার আগমনে অসুন্দরের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। শিব একধারে ধ্বংস ও সৃষ্টির দেবতা, তাই কবি কালবৈশাখীরূপী শিবের আগমনের মধ্যে দিয়ে নবসৃষ্টির আভাস লক্ষ্য করেছেন। পরের প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বই কি? আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে কারা চমকে উঠেছিল? তাদের আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি? বিরাগী সাজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। জগদীশবাবুর বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। হরিদা ছিল আদুর্গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি। কথক ও তার বন্ধুরা বিরাগী আসল না নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিল তেমনই ভয়ও পেয়েছিল। পরে রয়েছে নিচের প্রশ্নগুলির 150 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। হরিদা ছিল গরিব মানুষ। শহরের সবচেয়ে সরু গলির ভেতরে ছোট্ট একটা ঘরই হরিদার ঘর, বা গলির ভিতরে ছোট্ট একটা ঘরই হরিদার ঘর। কোনো নির্দিষ্ট কাজ বা চাকরি তিনি করতেন না। চাকরি বা কাজ তিনি পাননি এমন নয়, আসলে ঘড়ির কাঁটা ধরে সময়ের বৃত্তে বন্দী হয়ে কাজ করাটা হরিদার স্বভাব বিরুদ্ধ। তাই বেশিরভাগ দিনই তার উনানের হাঁড়িতে শুধু জলই ফোটে, ভাত ফোটে না। তবে ভাতের হাঁড়ির দাবি মেটাতে তিনি মাঝে মাঝে বহুরূপী সাজেন। সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিশ দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় অথবা বিরক্ত প্রকাশ করে। কোনো লোক ঠকানোর মতলব বা অভিসন্ধি হরিদার মধ্যে নেই, সেরকম মানুষও তিনি নন।
পাড়ার ছেলেরা তাকে শ্রদ্ধা করে। গল্পের কথক সে কথা জানাতে ভোলেননি। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদাস শুধু তার উনুনের আগুনে আঁচে জল ফুটিয়ে দেয়। নিঃসঙ্গ জীবন হলেও হরিদার মধ্যে কোনো হতাশা বা না পাওয়ার বেদনা লক্ষ্য করা যায় না, বরং সীমিত বৃত্তে গরিব মানুষ হরিদার জীবনযাত্রা উদ্বেগহীন। 2 নম্বর, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে কবির এই আহ্বানের কারণ কী? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকে। কবিতায় কবির ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব অত্যাচারের রক্তাক্ত ক্ষতবিক্ষত এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকার ভূলুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয়, তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণেই অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে, আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিবাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা মুখস্থ করে ফেলবে। দেখো, পরের প্রশ্ন দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। 2, হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নবাবের বিনা অনুমতিতেই তারা দুর্গ প্রতিষ্ঠা করতে বা প্রথম প্রশ্ন, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নবাবের বিনা অনুমতিতেই তারা দুর্গ প্রতিষ্ঠা করে চলেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলা তার স্বাধীনতা হারাবে। তাই মির্জাফর সহ অন্যান্য কর্মচারী যেন স্বদেশ ভূমিকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে নবাবের পাশে এসে দাঁড়ান, এই বার্তাটি পৌঁছে দিতে মির্জাফর ও অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্যে নবাব আলোচ্য মন্তব্যটি করেছেন। সিরাজের সিংহাসনের আরোহণের পর থেকেই নবাব সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চলতে থাকে। মির্জাফরের নেতৃত্বে আলাদা একটা দল গড়ে ওঠে। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ প্রভৃতি হিন্দু সেনাপতিরা মনে মনে সাম্প্রদায়িক মেরুকরণের বিশ্বাস করেন, কিন্তু নবাব সিরাজ তাদের উদ্দেশ্যে বলেন যে বাংলা কোনো বিশেষ ধর্ম বা ধর্মগোষ্ঠীর মানুষদের জন্য নয়, হিন্দু মুসলমানের মিলিত বাসভূমি এই বাংলা। ইংরেজরা বিদেশি জাতি, তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানে দেশদ্রোহিতা। নিজের পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে উঠবে। সেই কারণে ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আলোচ্য উক্তিটি সিরাজের অমলিন ও উদারনৈতিক চরিত্রের প্রকাশ। পর রয়েছে, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলার নাট্যাংশের অন্যতম চরিত্র সিরাজ তার
বৃদ্ধপক্ষের মির্জাফর রাজবল্লভ দুর্লভ রায়দের কাছে ভিক্ষা চেয়েছেন। কোম্পানির ক্ষমতা ও প্রতিপত্তি ধীরে ধীরে সমগ্র বাংলা দেশ দখলের উদ্দেশ্যে বিস্তৃত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং বুঝেছিলেন তারই অধীনস্থ কিছু কর্মচারী ও সভাসদ ষড়যন্ত্রে লিপ্ত। কোম্পানির মদতে তারা নিজেরা ক্ষমতা দখলে উদ্গ্রীব, কিন্তু নবাব চাইতেন বাংলার স্বাধীনতা যেন অটুট থাকে, আর তার জন্য সকলকে সমেতভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বদেশ রক্ষায় সচেষ্ট হতে হবে। মির্জাফর ও বাকি কিছু সভাসদ তাকে ত্যাগ করলে তার সংহতি বিনষ্ট হবে বলে সিরাজ মনে করেছিলেন। এই বিভেদ বুদ্ধি তার সভার বাকি সদস্যদের মধ্যেও সংক্রমিত হতে পারে বলেও হয়তো তিনি ভয় পেয়েছিলেন। সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়ে নিজের দোষ করে থাকলে তার জন্য ক্ষমা চেয়েও সিরাজউদ্দৌলা মির্জাফর ও অন্যান্যদের চলে যেতে বারণ করেন। বাংলার দুর্দিন আসন্ন, তারা চলে গেলে তিনিও অসহায় বোধ করবেন। নবাব তাই তাদের মুখে না যাওয়ার আশ্বাসটুকু শুনতে চান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান 5। ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে, মানুষ সব পারে, ফাইট কোনি ফাইট প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। ভালো করে উত্তরটা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। ভালো করে দেখে নাও উত্তরটা। কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হলে নির্দ্বিধায় অবশেষে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরে রয়েছে প্রতিবেদন রচনা, প্রশ্নের মান রয়েছে 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। সাম্প্রতিককালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের অসহায়তা। নিজস্ব সংবাদদাতা কলকাতা, ডেট বসাবে। চৈত্রের সূচনাতেই প্রকৃতি রাজ্যে নেমে এসেছে দাবদাহের আগুন, কিন্তু রাজ্যের অমর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছে মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিনে দিনে সোনার দাম যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরকারি এবং ওষুধও অগ্নিমূল্য। বা লিখতে পারো, দিনে দিনে সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরকারির এবং ওষুধও অগ্নিমূল্য। সরকারি এবং আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছচ্ছে। অর্থনীতিবিদ এবং কৃষিবিদরা জানিয়েছেন যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার এক গ্রামে একটা গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।